স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 546তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। আমার হাতের বামে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন নিয়ে নতুন করে কি অস্বস্তি তৈরি হলো কিনা, রাজনীতিতে এখনও নানা সন্দেহ, এর কারণ কি। আলোচনায় থাকবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি, নির্বাচনী রোডম্যাপ, খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, নির্বাচনের পথটা কতটুকু তৈরি হলো। সেই সাথে আলোচনা করব 17 বছর বয়সীদের ভোটার তালিকা অর্থাৎ ভোটার করার বিষয়ে যে আলোচনা চলছে এই নিয়ে। আলোচনায় থাকবে নতুন বছরের অর্থনীতি এবং রাজনীতির নানা চ্যালেঞ্জ। আলোচনা শুরু করতে চাই বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন নিয়ে নতুন করে অস্বস্তি। প্রশ্নটা ঠিক আপনাকে এভাবে করতে চাই, এটি নিয়ে কি বিএনপিতে কোনো সন্দেহ বা কি বলবো কিছুটা অস্বস্তি টানা বেঁধেছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ঠিক আজ থেকে নিয়ে 5 মাস আগে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। আজ থেকে নিয়ে 5 মাস আগে ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সকলে মিলে একটি মাফিয়া তন্ত্রকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, একটি মাফিয়া শাসককে বাংলাদেশ থেকে বিদায় করেছে। এবং তিনি বিদায় হওয়ার পর যে বিভৎস চিত্র আমাদের সামনে এসছে, হ্যাঁ, আমরা ধারণা করতে পেরেছিলাম যে বাংলাদেশ খুবই ভুল পথে হাঁটছে, কিন্তু ঠিক কতটা ভুল পথ, তার গাঢ়ত্ব কত, তার গভীরতা কত, সেটি আসলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর আগ পর্যন্ত হয়তো আমরা অনেকেই বুঝতে পারিনি। সো এটা আমি বলবো যে 2024-এ এসে আমাদের দীর্ঘ পথ পরিক্রমার পরে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল বাংলাদেশের মানুষের। এবং আমি জানি না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান এবং তারপরে 24-এর যেই বিজয়টা, এই তিনটা ঘটনায় 71, 90 এবং তারপরে 24 বাংলাদেশের মোটা দাগে সুবিধাভোগী কিছু মানুষ ছাড়া সকলেই কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছিল। সো এটি একটি অভূতপূর্ব ঘটনা। এবং এই ঘটনার 5 মাস পরে এসে যখন এটিকে বিপ্লব বলবার চেষ্টা করা হয় বা এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয়, যেটি তাৎক্ষণিকভাবে আসলে হওয়ার কথা ছিল, তখন তো এক ধরনের অস্বস্তি, একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেও, আমি শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলছি না, সাধারণ মানুষের মধ্যেও তো একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? কারণ আমরা যখন 5ই অগস্টে রাজনৈতিক দলগুলো গিয়েছে বঙ্গভবনে, তখন কিন্তু স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভও সেখানে উপস্থিত ছিল এবং সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। সকলের আলোচনার ভিত্তিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা ব্যক্তি সেই আসনে বসছেন। তারপরে আজকে হঠাৎ করে যদি এই প্রশ্ন ওঠে, তাহলে আপনি আমাকে বলেন, যেই সরকারটি এক্সিস্টিং সংবিধানের অধীনে শপথ নিল, এক্সিস্টিং সংবিধানের অধীনে 109 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স আসলো, সেই সংবিধানকে যদি আপনি এখন বলেন বিপ্লবোত্তর একটি নতুন বাংলাদেশ এবং এই সংবিধানের কোনো এক্সিস্টেন্স নাই, তাহলে তো এই সরকারটিরও আর কোনো এক্সিস্টেন্স থাকে না। সো পুরো বাংলাদেশ একটা অ্যানার্কির মুখে পড়ে, পুরো বাংলাদেশ একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। তাহলে আসলে এই 5 মাস কি হলো আর সামনেই বা কি হতে যাচ্ছে? সো সকল কিছু মিলিয়ে আসলে এক ধরনের অস্বস্তি তো সর্বত্রই ছিল। আর বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের এই অভ্যুত্থানটি, হ্যাঁ, 1.5 মাস খুবই ইন্টেন্স একটা আন্দোলনের মধ্যে গেছে। 1.5 মাস আমাদের 1,500-এর উপর মানুষ রক্ত দিয়েছে, প্রাণ হারিয়েছে, 25,000-এর উপর মানুষ আহত হয়েছে, বহু মানুষ চোখ হারিয়েছে। সো এটার একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে। কিন্তু গত 17 বছরে বিএনপির ধারাবাহিকভাবে যে নানান রকম নিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া, নানান রকম টর্চারের মধ্যে দিয়ে যাওয়া, সেটাকে তো আসলে আপনি সরিয়ে ফেলতে পারেন না। সো এগুলোকে ইনক্লুড করার কথা বলা হয়েছে। জি, আবার আপনার কাছে আসবো। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন এবং এই আলোচনাটা রাজনীতির মাঠেও আছে যে পুরো বিষয়টিকে আবার একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিনা এবং সংবিধান 72-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা, গণপরিষদ গঠন, পুরো জায়গাটিকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? ধন্যবাদ। আমার মনে হয় যে অনেকগুলো কথা আজকাল বলা হচ্ছে এবং সামনে আনা হচ্ছে।
যেটার কোনো যুক্তি নেই। এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে একটা কথা বলবে সেরকম প্রচেষ্টা আমি খুব দেখতে পাচ্ছি। খুব হালকা ছেলে মানুষই, এক ধরনের কি বলবো প্লে বয় টাইপের। অবশ্যই এটা বলা হয় যে জেন জি, এটা নাকি আমরা তাদেরকে চিনি না, বুঝি না, স্বীকার করি, তা বোঝার চেষ্টা আমার আছে। আমি অনুরোধ করব আমার সঙ্গে কমিউনিকেট করলে পরে আমাকে একটু অনুগ্রহ করে বুঝতে দিবেন আপনাদের চিন্তাটা। প্রথম কথা আমার, এবং ভেরি ভাইটাল কথা, এইটা বিপ্লব ছিল না গণ অভ্যুত্থান ছিল। একটা বিপ্লব আর গণ অভ্যুত্থানের পার্থক্য তো বুঝতে হবে। একটা বিপ্লব হলো পুরানো ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং আমূল পরিবর্তনের প্রাথমিক ভিত্তিটা হলো তার অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, কেননা অর্থনীতির উপরেই অন্যান্য জিনিসগুলো নির্ভর করে। আমি 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং এইবারের গণ অভ্যুত্থানেও আমি সরাসরি জড়িত ছিলাম। ফিজিক্যালি এইবার অতখানি থাকতে পারিনি, কিন্তু মেন্টালি টোটালি ইনভলভ ছিলাম। এবং আমি জানি গণ অভ্যুত্থান কি। গণ অভ্যুত্থানে কতগুলো সিমটম থাকে। মানুষের চেতনা সমাজে অসমভাবে বিকশিত হয়। গণ অভ্যুত্থানের সময় সবচেয়ে নিচু স্তরের চেতনা সম্পন্ন মানুষটাও সামনে চলে আসে। দ্বিতীয়ত, তাদের ভেতরে অসাধারণ একটা সৃজন ক্ষমতার জাগরণ ঘটে, যেটা 10 বছরে আপনি কাউকে শিখাইতে পারবেন না। 10 দিনের ভেতরে, 10 ঘন্টার ভেতরে তার ভেতরে সেই শক্তি চলে আসে। তৃতীয় আরেকটা লক্ষণ হলো, নেতারা বলে 10 হাত আগাও, তারা 20 হাত আগিয়ে যায়। দ্যাট ইজ গণ অভ্যুত্থান। আর বিপ্লব এগুলো তো আছেই, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য পূর্ব ঘোষিত একটা সচেতন প্রয়াস সংগঠিত শক্তির ভেতর দিয়ে কিন্তু একটা সমাজ ব্যবস্থা রূপান্তরিত হয়। এটা খালি সমাজতান্ত্রিক বিপ্লব না, এর আগে যে পুঁজিবাদী বিপ্লব হয়েছে কিংবা দাসতন্ত্র থেকে সামন্ততন্ত্র এসেছে, সমস্ত বিপ্লবের ক্ষেত্রে আমরা এটা দেখি। সুতরাং এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, এতদিন পরে এই বয়ান দেওয়ার চেষ্টার অর্থটা কি? পুরা জিনিসটা খেলো করে দেওয়া হচ্ছে। এবং আমি এটা ভাবার জন্য বলবো, এইটা মানুষের স্বার্থ নিয়ে দ্বন্দ্বের পরিবর্তে বয়ানটা কে কত সুন্দর করে এবং অভিনব করে এবং নিজের মনের মাধুরী মিশিয়ে করতে পারলো, সেইটার প্রতিযোগিতা, যেটা অর্থহীন, নিরর্থক এবং ভালোর চেয়ে খারাপ করে দিতে পারে। এবং হেগেল বলে গেছেন, we learn from history that we do not learn from history. ইতিহাস এই কথা প্রমাণিত করে যে বয়ান দিয়ে কিছু হয় না। শেখ হাসিনা বয়ান দিয়েছিল, উন্নয়ন চাই, উন্নয়নের জন্য স্টেবিলিটি চাই, স্টেবিলিটির জন্য কন্টিনিউটি অফ গভর্নমেন্ট চাই। কন্টিনিউটি অফ গভর্নমেন্ট মানে কি? বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার আওয়ামী লীগ সরকার, অ্যান্ড শি অ্যারেঞ্জ এভরিথিং। এই ফিলসফিতে সবাইকে, সবাই না, তার রাষ্ট্রীয় অ্যাপারেটাসের যে সামরিক, বেসামরিক এবং দলীয় কর্মী বাহিনী 100 লোককে খুন করে ফেললেও ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক, কারণ ওই খুনের ভেতর দিয়ে সরকারকে রক্ষা করছে এবং সরকারকে রক্ষা করার ফলে ডেভেলপমেন্ট এনশিওর করছে। এখন যদি এরকম বয়ানের কম্পিটিশনে যে মনে করা যায় যে এর চেয়ে ইমপ্রুভ বয়ান দিয়ে আমি করতে পারবো, কি বলে বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধী প্রচেষ্টাটা কোথায়? এইটা যদি এরকম হয় যে একদল এতদিন লুটপাট করেছে, অন্যদেরকে সুযোগ দেওয়া হয়নি, এইখানে বৈষম্য দূর করিতে হইবে। আমি এই বৈষম্যের এই এক্সপ্লেনেশনের সঙ্গে একমত না। বৈষম্য হলো, আমার চা বাগানের শ্রমিক বছরে বেতন বেড়েছে 8.5 টাকা, 8.5 টাকা, অর্ধেকটা ডিম এখন দাম হয়ে গেছে। একজন চা বাগানের শ্রমিক, সেই চা আমরা বিক্রি করছি বিদেশে, আমার বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। সেইখানে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, এই জায়গা থেকে আমাকে দেখতে হবে। কিন্তু সেই দিকে অ্যাটেনশন তো খুব নাই। এখন বয়ান কে সুন্দর করে তৈরি করবে, এবং এটা ইউটোপিয়ান একটা কল্পস্বর্গ করে একভাবে সাজিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করতে পারেন বাই ইঞ্জিনিয়ারিং, কিন্তু সমাজের রূপান্তরের প্রক্রিয়াটা
তার নিজস্ব লজিকের ভিত্তিতে অগ্রসর। আবার আপনি সেটা বাই অর্ডার করতে পারেন না। জি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, এই যে প্রশ্নগুলো উঠছে যে এতদিন পর 5 মাস অভ্যুত্থানের 5 মাস পর এই নতুন করে এই বয়ান কেন, পুরো জিনিসটাকে একটা খেলো করার এতদিন পর কি হয়েছে? 5 মাস পরে এই যে এখন এই বয়ান, এই যে নতুন করে প্রোক্লেমেশন, এইগুলো কেন? এই যে ডিক্লারেশন নাকি জানি হবে, এর কি দরকার ছিল? যাই হোক, তবুও যখন ওনারা বলছেন দিবেন, এটার মধ্যে কি আছে না আছে জানি না, তবে অবশ্যই তাদের অভ্যুত্থান এবং অভ্যুদয় যেটাই বলুন না কেন, এটার জাস্টিফিকেশনটাই বোধহয় তুলে ধরার একটা প্রচেষ্টা আর কি। আসুক, আসলে পরে বুঝবো। এখন পর্যন্ত তো এটা জনসমক্ষে তো প্রকাশিত হয়নি। তো কথা হচ্ছে, যেটাই হোক না কেন একটা পরিবর্তন হয়েছে, এটা ঠিক। যেটা 15-16 বছর মানুষের মনের মধ্যে অনেক রকমের আকাঙ্ক্ষা উথাল পাতাল করেছে, অনেক রকমের দুঃখ কষ্ট সহ্য করে গেছে লোকে, কিন্তু টেনজিবল কিছু, দেখার মতো কিছু আসেনি। এই ছেলেরা এবার, আচ্ছা, আমরা নিশ্চয়ই এই ছেলেদের যে কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল, যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, যেখান থেকে হ্যাঁ সূত্রপাত, তার কিছুদিন আগে থেকে নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি অবস্থা কোন দিকে। কেউ কি আমরা স্বপ্নে ভেবেছিলাম যে এটা কোটা নয়, এটা আসলে যাচ্ছে ওই দিকে যাচ্ছে? কি ভাগ একই, এতে একেবারে এসা জোরে মেরেছে, কিক মেরেছে যে একটা হেলিকপ্টারের সমান উঁচাতে পাঠিয়ে দিচ্ছে, এবং সেই হেলিকপ্টার থেকে আর নামতে পারেননি। যেটাই হোক না কেন, মোট কথা একটা কিছু হয়েছে। আচ্ছা, এখন এই ঘটনা ঘটে যাওয়ার পর হেলিকপ্টার তো চলে গেল, উনি গিয়ে এখন মালাই মাখন খাচ্ছেন তার দাদা বাড়িতে, ভালো কথা। আমরা কি পাইলাম? ওই যে আমরা ছেলেবেলা পড়তাম, একটা গল্পের নিচে লেখা থাকতো, ইহা পড়িয়া কি শিক্ষা পাইলে? তা আমার মনে হয় ইহা পড়িয়া আমরা এই শিক্ষাই পাইলাম যে আর কেহ ওই মহিলার মতো চেষ্টা করবেন না, বা ওই দুঃস্বপ্নও দেখবেন না। এটা অন্তত একটা শিক্ষা হয়েছে। কী জন্যে? যে আজকে ছেলেরা করেছে, কালকে হয়তো মেয়েরাই করে ফেলতে পারে, এটাও সম্ভব। আচ্ছা, বা ছেলে মেয়ে একসঙ্গে করতে পারে। সবচেয়ে বড় কথা হলো, এই যে ছেলেরা কোটা বিরোধী আন্দোলন শুরু করে অতি দ্রুত এটা যে হাসিনা বিরোধী বা সরকার বিরোধী আন্দোলন হবে এবং হওয়া যে এটা সম্ভব, এটা ছেলেরা দেখিয়ে দিয়েছে। ছেলেরা দেখানোর সঙ্গে সঙ্গে জনসাধারণের মধ্যে, সাধারণ মানুষ কিন্তু এত দ্রুত যে এটা মানতেই হবে, এত দ্রুত যে এটা গ্রহণ করে ফেলবে, এটা হয়তো কেউই ভাবেনি। কিন্তু তারা দেখেছে একদম টায় মিলে গেছে। তাদের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের যে কষ্ট, দুঃখ কষ্ট, এই সব কিছু নিয়ে এদের বক্তব্যটা মিলে গেছে। যদিও কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত ছেলেরা মেয়েরা ছিল, শিক্ষার্থীরা যারা ছিল, তারা দীর্ঘদিন কিন্তু এই বাণী প্রচারের কোনো রকমের আন্দোলনে যায়নি, তারা ওই কোটাতেই ছিল। কোটা আন্দোলনটা তো আরও কয়েক মাস বা 2-1 বছর আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু এটার মধ্যে যে ঢুকে পড়ল যে এই একনায়কত্ব, এটাকে শেষ করতে হবে, আর এই মহিলা যথেষ্ট মানে রক্তপায়ী ছিল, মানে মানুষকে শেষ করে দিয়েছে, এই যে তাদের মধ্যে একটা ধারণা ছিল, তাদের যে এই একটা উপলব্ধি ছিল, এটা প্রকাশ্যে কিন্তু আসে নাই। আসলো কখন? একদম শেষের দিকে, যখন জনগণ বলল আমরা আছি, তবে আমরা তো আর চাকরি চাই না, তোমরা কি চাও? বলে আমরা চাই যে এই সমস্ত যারা এটার জন্য দায়ী তাদেরকে গেট আউট করে দিতে। বলে হ্যাঁ, তাহলে আছি। ওখানে জনগণ কিন্তু কোটাকে সমর্থন বা কোটা আন্দোলনকে সমর্থন করার জন্য আসে নাই। তারা যখন দেখেছে যে তাদের দুঃখ কষ্ট বেদনা ইত্যাদির সঙ্গে এদের একটা কমিটমেন্ট আছে এই সমস্ত ব্যাপারে, তখনই তারা এসে গেছে। যখন এসেছে, যখন এটা জনগণের আন্দোলনের রূপ নিয়েছে, তখন বাংলাদেশের আমার মনে হয় কেউ বাদ নাই, সকলেই
প্রকাশ্যে হোক আর প্রকাশ্যে না হোক সমর্থন দিয়েছে, আপনি আমি সবাই। আবার আপনার কাছে আসবো। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান, এই যে কোটা আন্দোলন পুরো বাংলাদেশের মানুষের সামগ্রিক আন্দোলনের রূপ নেওয়া, 5 মাস পর এসে প্রোক্লেমেশন এবং এই নিয়ে অস্বস্তি এবং বেশ কিছু জায়গায় যেখানে সংবিধানের 72-এর সংবিধান বাতিলের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণার কথা বলা হচ্ছে, 15ই জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশনের একটা ঘোষণার দাবি অন্তর্বর্তী সরকার বলছে করবে। এই জায়গা থেকে আসলে রাজনীতিতে নতুন করে কি আবার কোনো অস্বস্তি তৈরি হবে? প্রধানের কথা বলি, মানে ধরেন 5 মাস দেরি হলে যে আর প্রোক্লেমেশন করা যাবে না এরকম কিন্তু কোনো কথা নেই, করা যাবে। কিন্তু আপনি তখন কেন করেননি আর এখন কেন করছে তার একটা ব্যাখ্যা ন্যূনতম লাগবে, এবং প্রোক্লেমেশন বিষয়টা কি সেটাও জনগণের বুঝতে হবে। আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাতে খুব বড় বড় পরিবর্তন হতে দেখেছি, সেখানে সে বিপ্লব নাকি ইনসারেকশন এসব বিতর্ক হয়নি, কিন্তু প্রোক্লেমেশন নিয়ে সেখানে এক ধরনের মূলত যে ফোর্সেস অফ মুভমেন্ট তারা একটা প্রোক্লেমেশন করেছে, এবং ওই যে ওল্ড অর্ডার হ্যাভ চেঞ্জেস এরকম পুরনোগুলো বদলে নতুন কিছু সেখানে বসাবার চেষ্টা করা হয়েছে। আমাদের এইটা যে ঘটনা ঘটলো এটা হলো যে আপনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ মেঘ ডাকলো, কী ব্যাপার বৃষ্টি হবে নাকি, তো দেখছেন বিরাট গর্জন হয়েছে, কতগুলো দাবির কথা বলেছেন, এই হওয়ার কথা ছিল, এটা হওয়া উচিত ছিল, একটা হিস্ট্রি বলা হয়েছে যে এইভাবে আমরা স্বাধীন হলাম ইত্যাদি, এবং এখন এটা করতে হবে, নাও অর নেভার। মানে ল্যাঙ্গুয়েজটা বোঝেন। এই ছাত্ররা বলছে এই কাজটা এখনই করতে হবে, নাহলে জীবনে করতে পারবে না। ঠিক আছে, আমি এটাও যদি ধরি যে তারা এরকম করে ভাবেন, ভাবনার তো আর কোনো আপনি ব্যারিকেড দিতে পারেন, ওটা পাখায় উড়ে উড়ে চলতেই পারে, ওটা বললো তারা। তারপরে এই আপনি যে কথা বলছেন যে সরকারের যে ভূমিকা, এইটা খুবই মানে বিস্ময়কর। এই ছেলেরা সরকারের মধ্যে আছে, সরকারকে জিজ্ঞেস যদি করি ওরা কি আছে না নাই, কিন্তু ওনারা বললেন যে এটার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, দ্যাটস অলসো ফাইন। এইটা হয়তো তাদের একটু দমিত করলেও বোঝা গেল যে তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। ধারণা করা যেতে পারে যে তখন তারা এটাকে নিষ্পত্তি করবার চেষ্টা করেছে, এবং তারই অংশ হিসেবে শেষ পর্যন্ত গভর্নমেন্ট বলল যে আমরা এই 15 জানুয়ারির মধ্যে নিজেরা করব, এবং সবার সাথে মিলে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। প্রথম কথা, এই সরকারের এই ঘোষণা দেবার দায়িত্ব তো নেই, দে আর নট দি ফোর্সেস অফ ইনসারেকশন মুভমেন্ট বা যাই বলেন, তারা করেনি। যারা করেছে তারা দেয়নি, তাদের একটা খুবই খণ্ডিত অংশ সরকারে আছে, সেই সরকার যদি দেয় তাহলে এটাকে পুরোটা দেওয়ার কথা বলা যায় না। তারপরে মজা হলো যে এই ঘোষণার পরে যারা নাও অর নেভার বললেন, তারা পরের দিনে সমাবেশ করছেন, সেখানে বললেন এইটা আর আগেরটা হবে না, এখন এটা হবে ইউনিটি মার্চ। এখন ইউনিটি মার্চটাই বা কেন? ইউনিটি হতে পারে ধরেন আপনি একটা সুনির্দিষ্ট কারণে, বিদেশি কোনো হামলা, থ্রেট ইত্যাদি আছে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করবার হিসেবে একটা ডেমনস্ট্রেশন হিসেবে আমি মিছিল করলাম, ওটা একটা ক্রিয়েট করেছিল যখন আগরতলায় সমস্যা হলো। তাছাড়া ভারত তো এই পরিস্থিতি বহুদিন ধরে তৈরি করেছে, তখন আপনি এগুলো করেননি। এখন সেই তুলনায় পরিস্থিতিটা একটু স্থিত, তখন এটা বলছেন। এটা তো টোটালি কনফিউজিং ব্যাপার যে ওরা কী বুঝে করেছে, কী করতে চায়, কী অ্যাচিভ করতে চায়, এগুলো কিচ্ছু পরিষ্কার নয়। এবং সরকারের ভূমিকাটাও আমি বলবো যে এটাও স্পষ্ট নয়। এই জন্যে 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য করবেন তারা, কি বেসিসে? মানে রাজনৈতিক দল তো প্রথম জিজ্ঞেস করবে ভাই কী করবেন, কেন ঐক্যমত্য বলেন। তবে আমি ঠিক বুঝি নাই, আমাদের দেশের বড় দল বা সবচেয়ে বড় দলই আমি বলি বিএনপি বলেছে যদি এই 12 বছরের স্ট্রাগল এটার মধ্যে থাকে তাইলে তারা এটা ভাবতে পারেন। তার মানে তারা এটাকে একটা মোর দ্যান 50% পজিটিভলি নিচ্ছেন। এইটা ঘোষণা দেবার সময় যেমন ছাত্ররা প্রতিনিয়তই বলে আমরা এইটা করেছি, আমরাই অভ্যুত্থান করেছি, আমাদের এই ভূমিকা ছিল। বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ভূমিকা ছিল এটা তারা কখনো বলেনি, বরঞ্চ তারা বলেছে আপনারা এটা খুঁটিও সরাতে পারেননি। এভাবেই তারা বলেছে যে ইসলামী ছাত্র শিবিরে এখানে বিরাট ভূমিকা পালন করেছে, আর কোনো পার্টি টাটি ছিল সেটা কখনো বলে নাই। এই একটা কনফিউজ সিচুয়েশনের মধ্যে আবার ঐক্যমত্য বলছেন। এইখানে তাল পড়ে ঢিপ পড়ে না ঢিপ করে তারপরে সে বিতর্ক নিষ্পত্তি কীভাবে হবে? কী রকম করে আপনি বলবেন কি বাই ক্যামেরার লেজিসলেচার থাকবে না সিঙ্গেল ক্যামেরা থাকবে? আপনি কীরকম করে বলবেন যে আপনি সংখ্যানুপাতিক করবেন কি করবেন না?
খুবই স্পষ্ট অবস্থা আছে এখানে, বিএনপি সংখ্যানুপাতিক চায় না, জামাত ইসলাম সংখ্যানুপাতিক চায়। ধরে নিচ্ছি যে এই বিতর্ক এই ডিক্লারেশনের সময় আসবে না, কিন্তু ছায়া থাকবেই। অন্তত এইখানে তারা ঘোষণা থাকবে যে নির্বাচনটা হবে, এই রকম করে হবে। সংস্কার নিয়ে কথা থাকবে, সংস্কারের ব্যাপারে তো কোনো ঐক্যমত্য হয়নি এখন পর্যন্ত। 15 দিনের মধ্যে সেটা করবেন। পার্টি আছে মিনিমাম 60টা, 12 বেশি, সবার সাথে একদিন করে বসলে তো 60 দিন লাগবে। ওরা আবার থেকে অভিনন্দন জানালো। মানে আমার কাছে, মানে আই এম রিয়েলি ভেরি সরি, আমি করে বলছি বলে, আমি ছাত্রদের উপর একটা বিরাট আশা করেছিলাম। হিস্ট্রি যদি দেখেন, এই দেশের যত বড় বড় আন্দোলন হচ্ছে সব তো ছাত্ররা করেছে। 52 থেকে অন্তত তারা প্রাইম মুভার, ইনিশিয়েটার, কোনো কোনো ক্ষেত্রে তারা লিড করেছে। তো এইখানেও তারা সেরকম একটা লিড করবার জায়গা থাকবে, কিন্তু তারা সেইটা না করে ঘটনাটা ঘটবার পরেই কীরকম যেন অস্থির হয়ে গেছেন, খালি র্যাডিক্যাল কথাবার্তা বলছেন, সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নাই, কোনো ন্যারেটিভ নাই, পলিটিক্স নাই। একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে আলোচনাটা হচ্ছিল, এই যে 5 মাস পরে ছাত্ররা বা যারা সেই সময় আন্দোলনে সামনে ছিলেন, তারা যে এই বিষয়গুলোকে সামনে আনতে চাচ্ছেন, তার চেয়ে অনেক বেশি এখনকার যেই, আমি শুরুতেই বলছিলাম যে নতুন বছরের অর্থনীতিতে, রাজনীতিতে অনেক চ্যালেঞ্জ আছে, সেখানে যে জনজীবনে নানা সংকট আছে, নির্বাচনটা তো একটা বড় প্রত্যাশার জায়গা, এই জায়গাগুলো থেকে আরও আসলে বেশি মনোযোগী হওয়া দরকার ছিল কিনা? দেখুন, আমার কাছে শুরু থেকে এই সরকারকে ফোকাসলেস একটা সরকার মনে হয়েছে। এই সরকার তার গোল আমাদের সামনে পরিষ্কার করতে পারে নাই, এই সরকার তার রোড ম্যাপ আমাদের সামনে পরিষ্কার করতে পারে নাই, এই সরকার আমাদের কাছে পরিষ্কার করতে পারে নাই তার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি। সংস্কারের কথা বলা হচ্ছে বারবার, তার স্বল্পমেয়াদী সংস্কারগুলো কি কি করতে চায়, সে কতদিনে করতে চায়, মধ্য কতদিনে করতে চায়, কি কি করতে চায়, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে কোন কোন সংস্কার আনতে চায়, কতদিনে করতে চায়। এই কথাগুলো তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার পরিষ্কার আলোচনা এবং পরিষ্কার একটা মানে ক্লিয়ার রোড ম্যাপ তার দেয়া উচিত ছিল এই সরকারের, কিন্তু আমরা কিন্তু কোনো রোড ম্যাপ পাইনি। দেখুন, এই সরকার যদি ন্যূনতম সুশাসনটা এনশিওর করতে পারতো, তাহলে কিন্তু আজকে মানুষের মধ্যে যেই ক্ষোভ এবং যেই অস্থিরতা আমরা লক্ষ্য করি, সেটা কিন্তু হতো না। প্রতিদিন কোথাও না কোথাও হয় ছিনতাই, না হলে খুন, না হলে আজকে আমি দেখছিলাম একজন ব্যবসায়ীকে তার ওয়াইফের গয়না ছিনিয়ে নেওয়ার সময় সে বাধা দিয়েছে এবং তাকে গাজীপুরে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এরকম ঘটনা সমাজে অস্থিরতা তৈরি করে, এবং এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা, যেটাকে বলা হয়, করতে পারছে না। শুরু থেকে সরকারের একটা এক্সকিউজ ছিল যে পুলিশ সক্রিয় হচ্ছে না, পুলিশ ভয় পাচ্ছে, পুলিশ আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড পুলিশ, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের লোকজন 5 মাস পরে সেটা হবে না। যদি পুলিশ তোমার কথা কমপ্লাই না করে, তোমার অর্ডার ক্যারি আউট না করে, তাহলে হয় তুমি পদত্যাগ করো, নাহলে ওই পুলিশের ব্যাপারে শক্ত ব্যবস্থা নাও। আচ্ছা, এই গেল আইন শৃঙ্খলার অবস্থা। 2 হচ্ছে জিনিসপত্রের দাম। হ্যাঁ, কিছুটা কন্ট্রোলে এসছে ভেরি রিসেন্টলি, তার আগ পর্যন্ত আকাশচুম্বী দাম। আপনি সবজি থেকে শুরু করে গরিবের আমিষ ডিম পর্যন্ত, কিংবা আপনি মাছের বাজার থেকে শুরু করে মুরগির মাংস পর্যন্ত, প্রতিটা জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। পত্রিকার রিপোর্ট বলছে আমাদের টিসিবি ট্রাকের পেছনে যেই সারি আমরা অতীতে দেখেছি, তার চেয়েও সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। বলা হচ্ছে ইকোনমি যদি সামলাতে না পারে এই সরকার, 79 লক্ষ মানুষ আবার নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এই সংখ্যাটা কিন্তু অলমোস্ট 1 কোটি। সো এই সংখ্যাটা নেগলিজেবল না। 3 হচ্ছে, একটা সরকার যখন ইনডেফিনিট পিরিয়ডের জন্য থাকে, অথবা সরকারের মেয়াদ কতটা এটা আমরা কেউ জানি না, সেরকম অবস্থায় বিনিয়োগ হয় না, না দেশে বিনিয়োগ হয় না বিদেশি বিনিয়োগ আসে, যেই কারণে দেখা যাচ্ছে ওই বিনিয়োগ আমাদের জিডিপির 22%-এই আটকে আছে। সো এই দিকগুলো যদি সরকার ম্যানেজ করতে না পারে, ডে টু ডে কাজ যেটা সরকারের, সেটা যদি সেভাবে সে করতে না পারে, মানুষের অসন্তোষ হতে এবং ক্ষুব্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে আমাদের
5ই আগস্টে পা রেখেছিলাম, অনেক স্বপ্ন। হ্যাঁ, আমি এটাও মানি যে এরকম একটা দুঃশাসনের পরে হঠাৎ করে আপনি স্বর্গে চলে যাবেন, এটা আমরা আশা করি না। কিন্তু আমরা যদি এটুকু দেখতে পেতাম যে সরকারের বদলটা পজিটিভ দিকে হচ্ছে, তাহলে ভালো হতো। আপনি বলেন 5.5 মাস পরে হঠাৎ করে আপনার মনে হলো 72-এর সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দেবেন, হঠাৎ করে মুজিববাদ মাথা চাড়া দিল। মুজিববাদ নিয়ে আমি নিজেও বহু ঘাটাঘাটি করেছি, খুব বেশি কাজ কিন্তু মুজিববাদের উপর পাওয়া যায় না। পরে আমি শুনলাম একজন বলছেন যে খন্দকার ইলিয়াস, যে উনি এটা নিয়ে বই লিখেছেন, এবং সেই বই আবার যিনি পড়েছেন তিনি বলছেন যে এই বই আসলে পাঠের মানে অত মানসম্মত নয়। লেটস পুট ইট ইন দিস ওয়ে। সো এখন কি মুজিববাদ নিয়ে আলোচনার সময়? আপনি আমাকে বলেন। আর একটা কথা, সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানও কি আপনাকে সুশাসন এনশিওর করতে পারে? পারে না। সংবিধানের কোথাও লেখা ছিল মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া ক্ষমতায় থাকা যাবে? সংবিধানে কোথাও লেখা ছিল গুম করা যাবে, তুলে নিয়ে গিয়ে 5 ফুট বাই 4 ফুট রুমে রাখা যাবে, কিংবা আয়না ঘর তৈরি করা যাবে, কিংবা ক্রস ফায়ারে দিয়ে মানুষ মারা যাবে, কিংবা 400 কোটি টাকা 500 কোটি টাকা দেশ থেকে নিয়ে বাইরে পাচার? ছিল না তো। তো সংবিধানে সব লিখে ফেললেই যে আপনি অতি সুশাসন এনশিওর করতে পারবেন তাও তো না। আমরা তো আনরিটেন কনস্টিটিউশনের দেশ দেখেছি যেখানে অসাধারণ ডেমোক্রেসি কাজ করে, সেখানে লিখিত পড়িত কিচ্ছু নাই, কিছু কনভেনশন, কিছু কাস্টম, কিছু রুল, কিছু মানে ইয়ে দিয়ে তারা চলে। তো সেই দেশ যদি করতে পারে, কেন না? আমাদের সংবিধান যদি দেখেন, বাক স্বাধীনতার ব্যাপারে বলা হয়েছে সকলের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা থাকবে, তবে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন দেওয়া আছে। আপনি চায়নার কনস্টিটিউশনটা দেখেন, সেখানে কোনো রেস্ট্রিকশন নাই, সকলের বাক স্বাধীনতা থাকবে। তো চায়নার বাক স্বাধীনতার চেয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা যদি আপনি তুলনা করেন, কোনটা বেটার? সো কনস্টিটিউশনে সব মধুর কথা লেখা থাকলেই যে অসাধারণ দেশ হবে তা না। শাসক কেমন, নির্বাচন প্রক্রিয়াটা কাজ করছে কিনা, জবাবদিহিতামূলক সরকার আছে কিনা, অনেক কিছুর উপর একটা দেশের সুশাসন নির্ভর করে। সো আপনি আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, হ্যাঁ আমি এটা মানি, এই সংবিধানের অনেক জায়গায় বৈপরীত্য আছে, অনেক জায়গায় সংশোধনের প্রয়োজন আছে, অনেকগুলো অনুচ্ছেদ আসলে থাকাই উচিত না, অনেকগুলো অনুচ্ছেদ যুক্ত হতে পারে। সো এগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমাদের সংবিধান সংস্কার কমিশন হয়েছে, তারা কি রিপোর্ট দেয় আমরা দেখি। এরপরে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্য কমিশন করবেন, যার হেড হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। লেটস সি অন্য দলগুলো কি বলে। মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে অন্তর্বর্তী সরকারের ফোকাস পয়েন্টটাই ঠিক নেই, এবং সংবিধান বলি যাই বলি সুশাসন নিশ্চিত করার জন্য আসলে যেটা দরকার জাতীয় ঐকমত্য, এবং এই জায়গাটাই দেখুন, একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। একটা সমাজ যদি শ্রেণী বিভক্ত থাকে, শ্রেণী বিভক্ত সমাজে আপনি ইউনিটি করতে পারবেন, কিন্তু ইউনিফর্মিটি করতে পারবেন না। এবং এইরকম চেষ্টা যারা করেছে তারা ইতিহাসের একটা বিকৃতি ঘটানোর মাধ্যমে একটা অনিষ্ট। আমাদের মনে রাখতে হবে যে এইবারের গণ অভ্যুত্থানটা ছিল একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এবং স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে কিন্তু লিডারশিপ স্ট্রাকচারটা আগে থেকে ডিফাইন থাকে না, এবং তারা কি চায় এটা মানুষের সামনে কিন্তু আগে থেকে প্রকাশিত থাকে না। সম্ভবত এই কারণেই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে যে মানুষ ধারণা করেছে যে লিডারশিপ হলো গায়েবী, এবং তারা কোনো দলীয় চিন্তার সঙ্গে জড়িত না, দলীয় কানেকশন তাদের নাই। এইটা যেমন অ্যাসেট, সেটা তেমন দুর্বলতা। সুতরাং ভাবনাগুলো ইমার্জ করেছে অনেক পরে, এবং কার আলোচনার সঙ্গে আলোচনা করে কতটুকু প্রত্যেক জেনারেশন জেনজি বলে না, তো প্রত্যেক জেনারেশন নতুন করে আবিষ্কার করবে, ইতিহাস পাঠ নেবে না, সেটা করতে গেলে পরে তো এটা কোনোদিনই সভ্যতার সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এবং এই যে ক্লিক করলো, এইটা ভালো করে বুঝতে হবে। আবার আমি রিপিট করছি, 16 বছরের সংগ্রামের ফসল এটা। এবং সেখানে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র দল কি প্রচণ্ডভাবে সংগ্রাম করেছে।
আমার চা শ্রমিক ফেডারেশন, আমার কি বলে গার্মেন্টসের শ্রমিকরা লড়াই করেছে, জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, মার খেয়েছে, অজস্র ঘটনা, আমি সময় এখানে নিতে চাই না। তারই তো কালমিনেশন, ইট মাস্ট বি গিভেন দ্য অনার। আমরা কিন্তু আগে থেকেই বলেছি যে বারুদের মতো মানুষের মনের ভেতরে বারুদ জমে আছে, যে কোনো পয়েন্টে একটা স্পার্ক বিস্ফোরণ ঘটিয়ে দিবে। ঘটনাচক্রে ইট ওয়াজ কোটা ইস্যু। যদি কোটা ইস্যু না হতো, আমি ঐতিহাসিক পর্যবেক্ষণ থেকে বলতে পারি 6 মাস পরে হয়তো আরেকটা ইস্যুতে হতো, বাট এই বিস্ফোরণ হতোই। কোটা ইস্যুটা ক্লিক করলো কেন? একটা কারণ আমি বলেছি, লিডারশিপ গায়েবী। আরেকটা কারণ হলো বেকারত্বের সমস্যা। শিক্ষিত বেকার যদি আমাদের দেশে না থাকতো, কি আসে যায় কোটা থাকুক আর না থাকুক, ড্যাম কেয়ার। সো এইটার সঙ্গে কানেক্টেড কিন্তু যে আমাদের যে হোল সমাজ ব্যবস্থার ভেতরে যে একটা নৈরাজ্য, এবং যেটা আমরা বলি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়, এবং দ্যাট নিডস এ সোশিয়াল রেভলিউশন। এবং সোশিয়াল রেভলিউশন করতে হলে একটা শ্রেণীগতভাবে শক্ত, ইমানদার এবং যার স্বার্থ ইজ ইন্টিগ্রেটেডলি কানেক্টেড উইথ এ চেঞ্জ অফ দ্য সিস্টেম, এইটা না হলে পরে কিন্তু রেভলিউশন সাকসেসফুল হয় না। এবং মধ্যবিত্ত সমাজের ভেতরে এবং শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভেতরে সবসময় একটা আশঙ্কা থেকে যায় যে তারা কিন্তু পুরানো ব্যবস্থারই কতগুলো বেনিফিশিয়ারি হওয়ার সুযোগ সবসময় তাদের কাছে হাতছানি। ওর জন্য পট করে আমাকে বলেন যে আপনি একটা নতুন পার্টি করেন, তা আমি রূপায়ণে 2টা ফ্লোর এটা কি পেয়ে যাবো? আমি BMW গাড়ি হাঁকায় কি চলতে পারবো? হেলিকপ্টারে করে মিটিং করে যাবো? আমি তো ডাক্তার ভিপি ছিলাম, আমি ট্রেনে করে 2nd ক্লাসে যাওয়াটা একটা সৌভাগ্য ছিল। 3rd ক্লাসে এখানে গিয়ে কোনো রকম করেছে। আমাদের ভেতরে তো তখন এরকম ছিল না। এইগুলো হলো টিচার। এবং এটা মনে রাখতে হবে, এটা রুবিনা যে কথাগুলো বলল, আমাদের কমরেড অলি আহাদ, ক্ষমা করবেন আমি এই সুযোগে বলছি আর কি, আমাদের পার্টির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভাষা আন্দোলনের সময়। তার মেয়ে এখানে যে কথাগুলো বলেছে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। নজরুল, বিদ্রোহী কবি নজরুল বলেছেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। আপনি মানুষের দ্রব্যমূল্যের সমস্যার সমাধান করবেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমাধান করবেন না, তাহলে পরে জনগণ আপনার গণ অভ্যুত্থানের পক্ষে থাকবে কেন? আপনাকে সেইগুলোকে ইনশিওর করতে হবে। এবং একটা কথা বলে আমি এই পর্বে শেষ করছি, সেটা আমি পাবলিক মিটিংয়ে কিন্তু বলছি, জনগণকে উদ্দেশ্য করে, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না, এই কথা মনে রাখবেন। হাসিনার কাছে বর্গা দিয়ে ঠকছেন, খালেদার কাছে বর্গা দিয়ে ঠকছেন, ইউনুসের কাছে বর্গা দিলেও ঠকবেন, আমার কাছে বর্গা দিলেও ঠকবেন। আপনি নিজে সচেতন হয়ে সংগঠিত হয়ে যদি পাহারায় না থাকেন, তাহলে কোনো দিন কেউ আপনাকে মুক্তি এনে দেবে না, নিজের মুক্তি নিজে অর্জন করতে হবে। মোফাজ্জল করিম, এই যে সরকারকে কি আপনারও ফোকাসলেস মনে হয়েছে কিনা, যে জায়গায় অগ্রাধিকার দেওয়া দরকার এগুলোকে রেখে অন্য অনেক মানে কম গুরুত্বপূর্ণ জায়গায়? এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটা। একদিকে সরকার পরিবর্তন বা অন্যান্য হাই ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার আছে ঠিকই, কিন্তু ওই যে কথাটা সেলিম একটা উদ্ধৃতি দিয়ে বললেন নজরুলের কবিতার, যে শিশু সে ওই স্বরাষ্ট্র যেগুলো বুঝে না, সে চায় ভাতটা। প্রথম দিন থেকেই কিন্তু বিভিন্ন পর্যায় থেকে রাজনৈতিক দলগুলো যেমন, তেমনি কিছু কিছু বুদ্ধিজীবী বা যারা কথা বলেন তারা সবাই বলে আসছে, এই দ্রব্যমূল্য যে এই গগনচুম্বী হয়েছে, এটাকে আপনারা ঠেকান দেন। সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিশ্চয়ই ছিল, কিন্তু কোনো তৎপরতা দেখা যায়নি, আজও দেখা যাচ্ছে না। গত সপ্তাহখানেক বা 2 সপ্তাহ ধরে দ্রব্যমূল্য একটু নিম্নমুখী হয়েছে, তাও সবগুলোতে নয়। সরকারের আমি এটাতে আসতেছি, ঘরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। না শীতের সময় না অনেক বেশি না, তাছাড়া ওই যে ঝড়ে বক, ঝড় আসার সময় তো এখন, এই শীতকালে সবজির আমদানি খুব বেড়ে যাবে, এই শীতকালে মাছ ধরবে বেশি বেশি, বাজারে মাছ আসবে, সরবরাহ হবে ইত্যাদি। তো কথা হচ্ছে
যদি আপনি আপনার সাফল্য না দেখাতে পারেন শাসন ব্যবস্থাতে, তাহলে পরে শুধুমাত্র ফিলোসফি দিয়ে তো আর চলবে না, আপনার দেশ চলবে না। দেশের সাধারণ মানুষ কথাটা আমরা উঠতে বসতে বলি, কিন্তু আসলে সাধারণ মানুষ কারা? ওই চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শহরের মধ্যে আপনি একটা এলাকাতে আপনি ঘুরে আসুন, যে কোনো একটা এলাকা, লালবাগই হোক আর মালিবাগই হোক, ঘুরে আসুন, সেখানে দেখবেন সাধারণ মানুষ কাকে বলে, কত প্রকার ও কী কী। অসাধারণ মানুষরা তারা চালের কেজি 60 টাকা হলো না 70 হলো না 170 হলো, তাতে কিছু যায়। এগুলো হচ্ছে অসাধারণ মানুষ। আর সাধারণ মানুষ হচ্ছে তারা যারা 60 টাকা থেকে যদি 5 টাকা বেড়ে 65 হয়ে যায়, সেই দিনই ঘরে হইচই হুলস্থুল পড়ে যাবে, একটু কম খা, তুই এত খা, বেশি খা, এইরকম পর্যায় পর্যন্ত যায়। শোনা কথা অবশ্যই দেখিনি, কিন্তু এটা বোধহয় বাস্তব। এই করে না খেয়ে কতদিন চলতে হবে। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাও কোনো রকমের খুব একটা উন্নতি হচ্ছে। এটার একটা প্রধান কারণ সেটা হচ্ছে পুলিশ বাহিনী, যাদের উপরে আমাদের সবচেয়ে বড় ভরসার স্থল, বা যারা আমাদের জন্যে লড়াই করবেন, আমাদের জানমাল রক্ষা করবেন, তাদের মরাল বলতে কিন্তু অন্তত একটু ফিরে এসছে, কিন্তু তাদের মরাল একেবারে নষ্ট হয়ে গেছিলো। অর্থাৎ এখানে বাংলায় পরিষ্কার করে বলি মনোবল, যেটাকে পরিষ্কার কথায়, কী জন্যে তাদের কিছু নেতা টেতা মানে তারা বেনজির নাম দিয়ে বেনজির কর্মকাণ্ড করেছে, নজিরবিহীন কর্মকাণ্ড, এবং যার ফলে হয়েছে এটা যে পুলিশের গ্রহণযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল। আর মানুষ এমনভাবে পুলিশকে হেনস্থা করেছে, থানা পর্যন্ত লুট করার দুঃসাহস দেখিয়ে দিয়েছে, করেছেও বটে, যাতে করে পুলিশের মনোবল একদম গেছিল, নষ্ট হয়ে গেছে। তো যতটুকু না থানা লুটে নষ্ট হয়েছে, তার চেয়ে বেশি আমি বলবো যে পুলিশ যখন দেখলো হ্যাঁ তাই নাকি, আমাদের আইজি সাহেবরা এরকম নাকি, জানতাম না তো। এবং এই জানতাম না তোর পরে তারা কয় যে বাবা ওই পথে আর যাওয়াটা ঠিক না, যদি খাইও যদি 2 পয়সা এখনও যদি খেতে হয়, যে কোনো কারণেই হোক না, কোনো সংসার চালানোর জন্যই হোক, কিংবা ঢাকায় 1 টুকরা জমি কেনার জন্যই হোক, যে জন্যে খেতে হয়, লুকিয়ে চাপিয়ে আগের মতো এরকম সিনা ফুলাইয়া খাবো না। তো এখন প্রশ্ন দাঁড়িয়েছে, আপনি তাহলে কারে দিয়ে আপনি প্রশাসন চালাবেন? প্রশাসনটা বলার সঙ্গে সঙ্গে আবার আমার দৃষ্টি, যেহেতু দীর্ঘকাল প্রশাসনে চাকরি করেছি, দৃষ্টি আসে প্রশাসন কোথায়? প্রশাসন তো এখন হারিকেন জ্বালিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তার কারণ প্রশাসন আগে ছিল সম্পূর্ণ ওই কেবলামুখী, অর্থাৎ উপর থেকে যে সমস্ত নির্দেশ আসতো, যা বলা হতো, এবং এমপি সাহেবদের মারফতে যেগুলা পার্কুলেট করে ডিসি সাহেবের কাছে, ইউএনও সাহেবের কাছে যেত, সেটাই ছিল প্রশাসন। আর এখন এমপি সাহেব নাই, আর অন্য কেউ সাহেব বা ইয়েতে নাই, কে আছে? তাহলে কেউই নাই। এখন তারে নিজের জন্যে তার আইন আছে, কানুন আছে, তার ট্রেনিং আছে, তার বিদ্যা বুদ্ধি আছে, তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, এগুলো নিয়ে তোমার কাজ করার কথা ছিল সারা জীবন। ছোটবেলা যে সততার উপরে যে তুমি বচন শুনেছ, এগুলো তোমার চালানোর কথা ছিল, চলো নাই। এখন তো সময় এসছে, এগুলো প্রয়োগ করো, কিন্তু সেটা তারা করতে পারছে না। সেটা করতে প্রশাসনের নিজেদের মধ্যে লাগছে গণ্ডগোল, প্রমোশন আর অমুক্ত, তারা এগুলো নিয়ে ব্যস্ত। তারা প্রশাসনের লোক হয়ে তারা সচিবালয় ঘেরাও করে, আশ্চর্য। আরে এটা তো তোর বাড়ি, এটা তোর থাকার ঘর, বেডরুম, এখানে এসে তুমি মাস্তানি করবা, এটা কেমন কথা? তো এগুলা সব কিছু ধরতে হলে পরে একটা শক্ত সরকারের দরকার। এই সরকারে আমি একটা দুর্বলতা আমি দেখতে পাচ্ছি, তারা নিজেদের সকল্ড তথাকথিত ইমেজ নষ্ট করতে চান না। আমরা খুব ভালো ছেলে, আমরা বিনয়ী, আমরা গুলি মারা তো দূরের কথা, আমরা চড়ও মারবো না, একটা থাপ্পড়ও দিব না। আমরা এই ইয়েটা নিয়ে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা সাহেব বিশ্বময় তার এর জন্য পরিচিত, তার একাগ্রচিত্ততা বা তার
নিজে যে কলুষমুক্ত একজন মানুষ, এভাবে অন্যরা সঙ্গে, হ্যাঁ তাই, আরে বাবা তার সঙ্গে সঙ্গে লাঠিটাও হাতে নাও, এবং সাপ দেখলে পরে সাপটাকে একটা বাড়ি মারো, একটা পাগলা কুত্তা দেখলে পাগলা কুত্তা একটা বাড়ি মারো না। ওনারা এটা প্রশাসন এটা ছেড়ে দিয়েছেন, এটা ইউনূস সাহেব করুন, আমরা কি আর তার উপদেষ্টারা করুন। এটা কথা হলো নাকি? তুমি এখানকার বেতন খাও না, জনগণের পয়সায় তুমি আছো না, তুমি খালি ইউনূস সাহেবের দিকে তাকাও। আপনার কাছে আসছে মাহমুদুর রহমান মান্না, এই যে শেষ কথার এতে যে সরকার একটু নমনীয়, একটু অতি দুর্বলতার, এমনি এই যে নমনীয় জায়গাটাই কি সরকারের বড় মানে সাফল্যের পথে বড় বাধা কিনে, এর সাথে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, প্রশাসন, নানা জায়গায়, অর্থাৎ ফোকাল পয়েন্টটা কি হওয়া উচিত ছিল, সরকার কি করছে? সরকার যে খুব নমনীয় আমার তা মনে হয় না। সরকার জায়গা মতো নমনীয়, জায়গা মতো কঠিনও তো বটে। এই ছাত্র বিশাল আন্দোলন শুরু করে দিয়েছিল চুপপুর থাকা না থাকা নিয়ে, মানেনি তো সরকার। তারপরে এই যে সবাই মিলে বলছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে বা তাদের বিরুদ্ধে এরকম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রায় লাগাতারই বলা হচ্ছে, বিভিন্ন জন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন, তাদের উপদেষ্টা বলেছেন, অন্যান্যরা বলেছেন আওয়ামী লীগকে তারা ব্যান করতে চায় না। হঠাৎ আকবরই এরকম কথা বললো কেন, কোনো রিজন বুঝি না। কিন্তু গভর্নমেন্ট আবার একটা কথা বলি, ফোকাসলেস অ্যাপিয়ার করে তাই, কিন্তু সব ব্যাপারে ফোকাসলেস নন। ডক্টর ইউনূস কতগুলো ব্যাপারে খুবই ফোকাসড আছেন, যেটা একটু চাপা সবে ডক্টর ইন্ট্রোভার্ট টাইপের। উনি আমেরিকা যে গেলেন, ওনার টার্গেট ছিল যে যতখানি সম্ভব আন্তর্জাতিক যে সম্পর্ক এটা ঝালাই করতে এবং ভালো আছে মানুষকে বোঝাতে। সো $10 বিলিয়ন অনুদান দেবে, কি বিরাট ব্যাপার। 10 টাকা দিতে চায় না এর আগের সরকারকে, এখন দিচ্ছে। উনি এটা একটু ক্যাপিটালাইজ করতে চেষ্টা করেছেন। $5 বিলিয়ন দেবে ঋণ, সেটাও উনি মনে করছেন একটা বড় জিনিস। এবং উনি বলছেন আমাদের কত টাকা লন্ডার্ড হয়, দিয়েছে কত বিশাল একটা অঙ্ক প্রতি বছর, এবং সব মিলে প্রায় 86 লক্ষ না কত জানি, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি। তারপরে বলছেন এই টাকাগুলো ফিরিয়ে আনবার জন্য উনি চেষ্টা করছেন। তার মানে উনি মনে করেন এই এতগুলো টাকা যদি ফিরিয়ে আনা যায় তাহলে একটা নতুন গতি পাবে অর্থনীতি। এগুলোর দিক থেকে কিন্তু উনি ফোকাসড আছেন। কিন্তু ইকোনমিক্স অ্যাজ এভরিডে বিজনেস অফ লাইফ নজরই নাই। জিনিসের দাম যেরকম করে বেড়েছে, আমি একটু আগেই বলছিলাম জিনিসের দাম কমে গেছে কেন, এবার প্রোডাকশন খুব ভালো হয়েছে আর এটা সিজন। কিন্তু আমার বাড়ি বগুড়া, মহাস্থান হাটে একটা লাউ 10 টাকা করে বিক্রি হয়, ঢাকায় সেটা 50 টাকা। আপনি যদি কিছু করতে চান তো ওইখানে করবেন। এই ভ্যারিয়েশনটা কেন? কেন কোনো ইনভেস্টমেন্ট নেই? এই যে 5 মাসে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্টের খবর পাননি, লোকাল অর ন্যাশনাল কোনো কিছু পাননি। আর অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলেন তাহলে আই এম সরি টু সে এই সরকার অ্যাডমিনিস্ট্রেশনকে হ্যান্ডেল করতে পারেননি, হয়তো চায়ও নি। লতিফুর রহমান ক্ষমতায় আসবার বোধ হয় 6 ঘন্টার মধ্যে 23 জনের কতটা সেক্রেটারি ট্রান্সফার করে দিয়েছেন বা চাকরি খেয়ে দিয়েছেন। পুরা প্রশাসন কাঁপতে কাঁপতে সোজা হয়ে গেছে। আর এদের ছাত্রীরা বলছে পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না, আমাদের এই অসুবিধা ছিল, টাইম মেনে নিয়েছে। তাহলে দুটো গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স দেখেন যে এই গভর্নমেন্ট তো সারেন্ডার করেই চলছে, মানে এবং তারা তাদের কিছু ফোকাস নিজেদের মতো করে আছে, যেটা জনগণের মধ্যে কোনো আলো ফেলেনি, জনগণ জানে না, সেগুলো নিয়ে তারা কোনো কাজ করছে তা বলতে পারে না। জনগণ যেগুলো বলছে সেগুলো এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা কোনো ইয়ে হয়নি। আর একটা জিনিস আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস রাজনীতিবিদদের সাথে কথা বলতে খুব অপছন্দ করেন আমার মনে হয়। কারণ এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এতবার কথা বলেন, এত বড় একটা যজ্ঞ করছেন, কনস্টিটিউশন বলতে দেবেন, ইলেকশন প্রসেস বলতে দেবেন, এন্টায়ার দেশকে নতুন ধাঁচে সাজাবেন। উনি কিন্তু বলছেন আমি কিছু চাপিয়ে দেবো না, আমি এটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করবো। তো ঐকমত্য কীভাবে? কথা বলতে হবে। তো আপনার সাথে আমার যে ডিফারেন্স আছে সে নিয়ে কথা বলবো। বিএনপি আওয়ামী লীগ কথাবার্তা বলেছে, আন্দোলন পরে এরশাদ যখন চলে গেল, 2 পার্টি মিলে বিএনপি পর্যন্ত এগ্রি করেছে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি করবে। তা আমরা পারি না যে তা তো না, কথা বলতে হবে। উনি কারোর সাথে পলিটিক্যাল ডায়ালগ এখন পর্যন্ত করেননি, অফিসিয়ালি করেননি। 2-1বার বিএনপি চেয়েছে গাঁই গুঁই করতে, আচ্ছা আসেন, একজন আসেন, একজন মিলে কি কথা বলবো, আচ্ছা 3 জন আসেন, এগুলো করেছে। তারপরে যে কথাবার্তা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে এরপরে কোনো প্রেস রিলিজ আসে নাই। সেই জন্য আমি বলছি যে গভর্নমেন্ট এই জায়গাতে কোনো উদ্যোগ নেননি। নেগোশিয়েটার হিসেবে ডক্টর ইউনূসের এমন কিছু আছে বলে আমি জানি না। এই যে ধরেন আপনি প্যান্ডোরা বাক্সটা খুলে দিয়েছেন না, আপনি কীরকম পার্লামেন্ট চান, বাই ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, আপনি কি বলে সংখ্যানুপাতি করবেন না কি করবেন, আপনি এটাকে কয়েকটা প্রদেশ করবেন, বহু প্রশ্ন ওপেন এবং একটা আরেকটার সাথে মেলে না।
আমি দেখলাম অনেকে বলছে ইসলামী শাসন যদি না হয় জেহাদ করে দেবো বাংলাদেশে, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া যাবে না। আবার কেউ বলতেছে সেকুলার কনস্টিটিউশন চাই, মানে একদম ডায়াগোনালি অপোজিট অনেকগুলো দাবি আছে। নিষ্পত্তি করবে কি? ডক্টর ইউনূস খুব ইজিলি বলতে পারবেন, বলছেন উনি, এই জন্য তো জাতীয় ঐকমত্য কমিশন একটি গঠন হলো। মানে কমিশন করলে তো কমিশন নিজেই কমিশন হয়ে বসে থাকবে, ও কাম করবে কীরকম করে? ডেকে তো কথা বলতে হবে। ধরেন আমার আর সেলিম ভাইয়ের মধ্যে এই ব্যাপারে খুব ফাটাফাটি আছে, একটা লোক থাকবে যিনি এটাকে মানে মধ্যস্থতা করে একটা জায়গায় আনতে পারবেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট। তারপর যদি না পারেন তাহলে বলবেন এই ডিফারেন্সের কারণে হলো না, কিন্তু আমরা এই দুটো পয়েন্টে মিলেছি, এটাই তো কাজ হবে কমিশনের। তো আপনি তো কথাই বলছেন, আপনি যে প্রপোজালটা বানিয়ে দিলেন, যারা প্রপোজাল বানাবে তারা কিন্তু আবার কথা বলবে না। ভাই লিখছেন আপনি, আমি সব পড়ে তো আমার আগে বুঝতে হবে, তবে না আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলবো যে এটা কিন্তু এই কথা আছে। ওনারা বলছেন না, যারা লিখছে তারা বসবে না, সরকার বসবে। এবং সরকার মধ্যে আমি বলি যে ক্রিকেট ভালো গেলে সে ফুটবল ভালো খেলবে, এরকম কোনো কথা আছে নাকি? ডক্টর ইকোনমিক্সের নোবেল পেতে পারেন, উনি পলিটিক্যাল সায়েন্সে কীরকম করে পারেন? তার চাইতে ঝানু ঝানু লোক পার্টিটাই তো থাকতে পারে, যারা কনস্টিটিউশনে শুরু থেকে চর্চা করছে, তো করছেই, উনি তো করেননি কোনো সময়। সমস্ত কিছুর ব্যাপারে একটা বিরাট বিরাট প্রশ্ন তৈরি আছে, যেগুলো কোনো আনসার তৈরি করেনি। অথচ এই দেশকে আপনি এখন এই ডেব্রিজের মধ্যে থেকে, গার্বেজের মধ্যে থেকে তুলতে পারেন কীরকম করে? টক টু এভরিবডি, যত পারেন ডিসকোর্স করেন, এবং নিশ্চিতভাবে আপনি আরও বেশি ঐক্যের জায়গায় তৈরি করতে পারবেন। ডক্টর ইউনূসকে নিয়ে তো কারো প্রশ্ন নেই যে উনি পার্টি করবেন, বোঝা গেছে উনি পার্টি করবেন না। বোঝা যায় যে আরেকবার প্রাইম মিনিস্টার হবার তার কোনো ধান্দা নাই। আর প্রাইম মিনিস্টার তার হতে হবে, কারণ নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রাইম মিনিস্টারের চেয়ে কম কি, তার তো লাগে না এটা। তো উনি এই কারণে আমি মনে করি ওই প্রশ্নের ঊর্ধ্বে থেকেছেন, বিরাট একটা তার শক্তি, সব দল সমর্থন করে, দেখতে না পারলেও সমর্থন করে, সমালোচনা আছে তাও সমর্থন করে। আমি এক উপদেষ্টাকে বলেছিলাম, ভাই আপনাদের আমি খুব দেখতে পারি না, কিন্তু কী করবো, আপনাদের না দেখে তো পারতেছি না, আপনারাই তো আছেন। ওই যে একটু আগে বলছিলাম না, ডক্টর ইউনূস যদি কোনো রাগ করে অভিমান করে দেশ ছেড়ে চলে যায়, দেশ চালাবে কে? সরকার কীভাবে হবে? ইমিডিয়েট কোনো উপায় নেই, তাহলে মার্শাল আসতে হবে। উনি আমাদের গণতন্ত্র রক্ষার শেষ বাতি, এটা ভুল করলে চলবে না। আবার বলি, পছন্দ করি কিংবা না করি, আর উনি একমাত্র মানুষ যিনি আমাদেরকে এইরকম একটা অন্ধকারের মধ্যে থেকে আলোতে টেনে আনতে পারেন, বা হিজ ম্যাগনানিমিটি এবং খুবই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। এই যে ছাত্রদের মধ্যে এক ধরনের, কি আমি বলবো, র্যাডিক্যালিজম বলবো না পাগলামি বলবো বুঝতে পারছি না, যেরকম করে বলছেন 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য। যে দেশে 53 বছরে কে স্বাধীনতা ঘোষণা করলো তার বিতর্ক শেষ হয়নি, বলেন তো এই জায়গাতে কে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, কীভাবে হবে? ভাবলেই তো হলো না। তো এইসব কারণে আমি মনে করি যে ওই রকম একটা ফাদার ফিগার দরকার ছিল, হুইচ হি কুড বি, কিন্তু ওনার তো আমি ইনিশিয়েটিভ দেখছি না। জি, ব্যাস্টের রুমিন ফারহানা, একটু দৃষ্টি দিতে চাই নির্বাচনী পথ চলা, নির্বাচনী রোডম্যাপ। সেই জায়গায় আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, যেটি নির্বাচনের পথে বড় একটি অগ্রগতি তো নিঃসন্দেহে, কিন্তু সেই সাথে এটিও আছে যে সংস্কারের নামে আবার নির্বাচনকে প্রলম্বিত হওয়ার এক ধরনের শঙ্কার জায়গাটি আছে। 17 বছর বয়সীদের ভোটার তালিকা, এই যে সার্বিক নির্বাচনের জায়গাটিতে মন্তব্য চেয়ে নেব। দেখুন, নির্বাচনের বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় আমি খুব ক্লিয়ারলি বলতে চাই। এই সরকারের উপরে সকলেই আস্থা রেখেছিল, সকল দলমতের মানুষ আস্থা রেখেছিল, বিকজ সকলের মনে হয়েছে এই সরকারটি কোনো বিশেষ গোষ্ঠী বা দলের রিপ্রেজেন্টেটিভ না। কিন্তু সরকারের কোনো কথায় বা কাজে বা পদক্ষেপে যদি ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা বিশ্বাস জন্ম নেয় যে এই সরকারটি চাইছে কোনো একটি বিশেষ পক্ষ বা শক্তি ফ্লারিশ করুক, কোনো বিশেষ পক্ষ বা শক্তিকে কিছুটা সুবিধা দিতে চাইছে, এবং সে কারণে রাজনৈতিক কিছু সিদ্ধান্ত তারা নিচ্ছে সো দ্যাট কোনো আরেকটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তাতে সুবিধা পায়, তাহলে কিন্তু যে ঐক্যের কথা মান্না ভাই এতক্ষণ পর্যন্ত বললেন সেটার পসিবিলিটি তো এমনিই অনেক কম। আর এটা হলে একেবারেই কবরের শেষ পেরেক ঠোকার মতো হবে। কেন এই কথাটি আমি বলছি বিকজ নানান সংস্কারের মধ্যে হঠাৎ করে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ভোটারের বয়স 17 হতে হবে। কেন? মানে এটা তো 17 না 18, এটা নিয়ে তো আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনো কোনো বিতর্ক দেখা দেয়নি। এমনকি সাধারণ মানুষ দাবি করছে 17 বছর হতে হবে, তাও তো নয়। 17টি কেন এটি আমরা যেমন বুঝি, রাজনৈতিক দলগুলো আমাদের চেয়ে আরো ভালো বোঝে। সো এই বার্তাগুলো না ভালো বার্তা দেয় না। 1, 2 হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে, তারা যখন বলবে তখনই নির্বাচন দেব, তাহলে আসলে হাসিনার আন্ডার ইলেকশনের সাথে
ওনার এবং ওনার আন্ডারে ইলেকশনের ডিফারেন্সটা কি দাঁড়ায়? উনি তো একটা পক্ষের দিকে ঝুঁকে গেলেন, তাই না? কারণ আমরা এই কথাটি বলছি কারণ স্টুডেন্টরা যদি কেবলমাত্র একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো আমাদের এই প্রশ্ন আসতো না, কিন্তু স্টুডেন্টরা তো একটা পার্টি ফর্ম করতে চাচ্ছে, স্টুডেন্টরা পলিটিক্স করতে চাচ্ছে, এবং সেখানে যখন সরকার প্রধান কিছুটা ঝুঁকে যান ওইদিকে, এমনভাবে কথা বলেন যেটা দিন শেষে পাগলেও বোঝে কাকে বেনিফিটেড করবে, তখন কিন্তু এই অনাস্থা, অবিশ্বাস, এবং যে কথাটি মান্না ভাই বলছিলেন যে হি ইজ দ্য ওয়ান যার আন্ডারে ঠিক না, যার নেতৃত্বে হয়তো সকলেই বসতে পারতো, অ্যাটলিস্ট ঐক্যমতে আসা না আসাটা পরের কথা, কিন্তু ভরসা রেখে বসতে পারতো, সেই জায়গাটা ওকে একটু নড়বড়ে হয়ে যায় না? সো আমি আশা করবো ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়গুলো ডেফিনেটলি উনি ওনার কগনিজেন্সে নেবেন। একজন অসাধারণ ইকোনমিস্ট মানে একজন অসাধারণ পলিটিশিয়ান তো না, তাই না? রাজনীতির পথে তো উনি আসলে হাঁটেন নাই কখনো, এটা কোনো দোষেরও বিষয় না, উনি হাঁটেন নাই কখনো। সো এখানে ঝামেলা হতেই পারে। নির্বাচন এবং সংস্কার, এটা নিয়ে এক ধরনের দ্বৈততা, এক ধরনের আপনি কোনটা আগে চান, নির্বাচন চান না সংস্কার চান? না, দুইটার মধ্যে ক্ল্যাশ হওয়ার কিছু নাই, দুটো একসাথেই চলতে পারে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সৃষ্টির আদি থেকে সকল কিছু সময়ে সময়ে বদলেছে, নতুন যুক্ত হয়েছে, পুরাতন সরে গেছে, পুরাতনের সঙ্গে আবার নতুন কিছু যুক্ত হয়ে এসছে, এভাবেই সংস্কার, এভাবেই পরিবর্তন চলেছে। সো সামনের দিনগুলোতেও এভাবেই চলবে। কিন্তু ছাত্ররা তো বলতে চায় যে কিছু জায়গায় সংস্কার না হলে এই সংস্কার আসলে হবেই না। রাইট, কিছু জায়গায় ডেফিনেটলি, সেই কিছু জায়গাগুলো কোন জায়গা সেটা তো আপনি আমি এখানে বসে ঠিক করলে হবে না, বা স্টুডেন্টরাও যদি চাপিয়ে দেয় সেটাও হবে না। ওরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। আমি রুমিন ফারহানা, আমিও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ওরা দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রেন্ট সিকিং এর রাজনীতির পরিবর্তন চায়, আমিও সেই পরিবর্তনগুলো চাই। কিন্তু সেই পরিবর্তনগুলো তো একদিনে হবে না। তবে হ্যাঁ, আওয়াজটা যে উঠেছে, পরিবর্তনের কথা বলা হচ্ছে, গ্রাফিতিতে লেখা হচ্ছে দেশটা কারো বাপের না, গ্রাফিতিতে লেখা হচ্ছে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, এগুলো কিন্তু অনেক সাহসী উচ্চারণ, এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘ সময় এই ধরনের সাহসী উচ্চারণ খুব জোরে শুনতে পাই নাই। সো দ্যাট ইজ আ ভেরি পজিটিভ চেঞ্জ, ইজন্ট ইট? এটাও কি একটি পরিবর্তন নয়? এটাও কি একটি সংস্কার নয়? এটাও কি একটি নতুন ধারা নয়? এগুলোও তো নতুন ধারা, এগুলোও সংস্কার। সো এটা চলতে থাকবে, বাট একই সাথে কিছু জায়গা আছে যেগুলোতে সংস্কার না হলে নির্বাচনটাই প্রশ্নের মুখে পড়বে। প্রশাসন তার একটা, বিচার বিভাগ তার একটা, কমিশন, নির্বাচন কমিশন তার একটা, এবং কিভাবে নির্বাচনটি হবে, যেমন মানা ভাই বলছিলেন সমানুপাতিক হবে নাকি ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, তো এইটা নিয়ে তো আসলে দলগুলোর মধ্যে বিভেদ আছে। সো এখানে বসে আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই জায়গায় রাজনৈতিক দলগুলো একটা পর্যায়ে আসবে বলে আমি বিশ্বাস করি। তবে কোনো কিছু শুরুর আগেই, অর্থাৎ ঐক্যমত্য কমিশন গঠনের আগে, সেটা ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসবার আগে, রাজনৈতিক দলগুলোর কমন পয়েন্ট চিহ্নিত হবার আগেই আপনি যদি বলেন 17 বছরে ভোটার হতে পারবে, আপনি যদি বলেন ছাত্ররা যখন চায় তখন নির্বাচন, আপনি যদি বলেন যে মানে এক একবার এক এক কথা আপনাদের উপদেষ্টা তরফ থেকে বলা হয়, কেউ বলে 25-এর শেষে, কেউ বলে 26-এর মাঝামাঝি, কেউ বলে এই বছর, কেউ বলে যত দ্রুত পারি তত দ্রুত, এক একজন এক এক কথা বললে না পুরো জাতি কনফিউজড হয়। 5 মাস ধরে আমরা পুরো জাতি কনফিউজড হয়ে আছি, এটা ভালো অবস্থা না। জি, মুজিবুল ইসলাম সেলিম, এই যে 5 মাস ধরে একটা কনফিউশনের মধ্যে এবং 17 বছর বয়সী, এই জায়গাটিতে একটু আপনার মন্তব্য জানতে চাই যে 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে যে আলোচনা, খসড়া ভোটার তালিকা, নির্বাচনের পথ। দেখুন, অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আছে। গভর্নমেন্ট সম্পর্কে বুঝতে হবে এটা কোনো মনোলিথিক এন্টিটি না। এইটার ভেতরে একজন এইদিকে টানে, একজন এইদিকে টানে, একজন এইদিকে টানে, রেজাল্টেন্ট কী হবে আনসার্টেন। এবং আনসার্টেনিটি ইজ এ সিচুয়েশন যেটা দেশের অর্থনীতিকে, রাজনীতিকে, সমাজ জীবনকে একটা চরম জায়গায় নিয়ে যায়। আমি ছোট ছোট করে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা বারবার ভুলে যাচ্ছি যে নায়ক হলো জনগণ। আমাদের কনস্টিটিউশনে আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। তো জনগণের উপর আস্থা রাখি না কেন? আমাদের না হলে পরে সংস্কার করা যাবে না। তাহলে পরে হয় দুইটার একটা সত্য, যে আমি জনগণের উপর আস্থা রাখতে পারি না, কিংবা সত্য এটা
যে এমন কোনো নির্বাচন দেওয়ার ক্ষমতা নাই যেখানে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। সুতরাং এইটাই কিন্তু নিয়ে আসে দ্য আইডিয়া অফ বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ বা এই ধরনের চিন্তা এবং সুপ্রিমো কালচার। এই জিনিসগুলো পলিটিক্যাল কালচার বদলাতে হলে এই জায়গাটায় কিন্তু চিন্তা, গভীর চিন্তার জায়গা থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে। ধরেন একটা কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলা হয়। বঙ্গভবনে মুজিবের ছবির নিচে দাঁড়িয়ে শপথ নিল। আমি দেখলাম একজন যে মুজিবের ছবি নামিয়ে দিল। আমি এটাকে সঠিক পথ মনে করিনি। সঠিক পথ হতো মুজিবের পাশে ভাসানীর ছবি থাকবে না কেন, মুজিবের পাশে তাজউদ্দিনের ছবি থাকবে না কেন, জিয়াউর রহমানের ছবি থাকবে না কেন, মনি সিংয়ের ছবি থাকবে না কেন। আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, সেইটা এন্টায়ারলি 28 লক্ষ কোটি টাকা শোষণ করে মানুষকে লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য, এবং সেইটাকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য তার পক্ষে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই বয়ান তৈরি করেছে। এই বয়ান মিথ্যা বয়ান, এটাকে কবর দিতে হবে। কিন্তু আওয়ামী লীগের বয়ান কবর দেওয়ার নামে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে চায়, মুক্তিযুদ্ধের চেতনায় কেউ যদি কবর দিতে চায়, জনগণ রুখে দাঁড়াবে। আমি তো রুখে দাঁড়াবো, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে, এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে নির্বাচিত প্রতিনিধি এটা করে নাই, ভ্যারেজ যেহেতু এটা করে নাই, সুতরাং আমরা সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা কল্পে সরকার প্রতিষ্ঠা করছি, প্রবাসী সরকার প্রতিষ্ঠা করছি, করে এই হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করছি, এবং আমরা গণপরিষদ হিসেবে নিজেদেরকে সংগঠিত করে এই কাজগুলো করছি। এবং এইটা যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে তো আমাদের স্বাধীনতাই চ্যালেঞ্জ করা হয়েছে, এবং এইটা করা চলবে না। এবং সেই ভিত্তিতে গণপরিষদ যদি কোনো কনস্টিটিউশন করে থাকে, ওইটার ভিতরে কি এই বিধান নাই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যাবে, যে জায়গায় দুর্বলতা আছে আছে, সেইটা হাসিনা সরকার কোন অ্যামেন্ডমেন্ট আমি ভুলে গেছি করে বলল যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারস অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জ আন্ডার এনি সার্কামস্ট্যান্স। কিন্তু এই চেঞ্জটা করলো ইউজিং এ ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিধান আছে। আমার ধারণা এটা আদালতে নিলে আদালত এমনিই এই জিনিসটাকে কিন্তু বাতিল করে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়, 17 বছর বয়সের ব্যাপারটা দেখেন, ক্যারাম বোর্ড খেলেছেন কোনোদিন? মারে গুটি যায় বা দিকে। 17 বছর শুনতে খুব ভালো, কিন্তু আসল পারপাস আবার নতুন করে ভোটার লিস্ট করো। আরো 1.5 বছর, আমরা তো আগেই চেয়েছিলাম এটা ক্ষমতা ছেড়ে দিতে, এবং এখন তো আরেকটু সময় লেগে গেল। They want to elongate the process of a non-elected government. এবং হাসিনা সরকার যদি নন ইলেক্টেড হয়, হাসিনাকে আমি একবার বলেছিলাম, সে আমাকে জিজ্ঞেস করেছিল এত সমস্যা কি করি, আমি যে কিচ্ছু না, আমার সহজ সমাধান। রেজ করছে, তখনকার রেজ করছে একটা বক্তৃতা হয়েছিল, সেই বক্তৃতা একটা লাইন ছিল অন্যান্য লাইনের ভেতর, ঐতিহাসিক বক্তৃতা, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের অধিকার চাই। এই কথা শুনে নেই। যদি এটা করেন তাহলে আপনার প্রধানমন্ত্রিত্বও থাকবে, জনগণের অধিকার। আর যদি প্রধানমন্ত্রিত্ব যেভাবেই হোক রাখতে হবে, তাহলে প্রধানমন্ত্রিত্বও থাকবে না, অমুকও থাকবে না। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, এই মনোভাব নিয়ে আপনারা আগান। ডোন্ট ফল, মানে সুযোগ আছে, অধিকার আছে কিংস পার্টি তৈরি করার, কিন্তু মানুষ অত বোকা না। কোথায় থেকে টাকা আসে, কোথায় থেকে হচ্ছে, এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এই ধরনের প্রচেষ্টা নেওয়া হয়, the whole credibility of the government will be lost. জি, মোফাজ্জল করিম, এই যে কিংস পার্টি 17 বছর বয়সীদের ভোটার, এই দুটি বিষয়। 17 বছর, তারপরে 5 বছর পরে মনে হয় আন্দোলন হবে আবার, যে 14 বছর বা 12 বছর, এরকম করতে করতে দেখা যাবে নামতে নামতে। যাই হোক, এটার তো কোনো লজিক দেখি না আসলে। যেটা বলছেন না যে এই করে একটা ভোটার লিস্ট, এই বুদ্ধিটা জানি কে শিখাই দিয়েছে, যে প্রলম্বিত করার জন্য যা যা করার 2-1টা লাগাও, এমনি অটোমেটিক্যালি গদি লম্বা হয়ে যাবে।
তো দিস ইজ নট ফেয়ার। যে দেশে বলা হয়েছে যে মেয়েদের 18 বছরের আগে বিয়ে হবে না, তাই না, আর ছেলেদের 21 বছর, আচ্ছা সেখানে 17 বছরে ভোটার হওয়ার জন্য এত বেশি আগ্রহ কেন? থাকুক না, সেই 18 বছরই থাকুক বা এতে থাকুক। তো এগুলা কোনো জাস্টিফিকেশন নাই, একটা ইস্যু নাই, ইস্যু ক্রিয়েট করে একটা বাস ময়দান দখল করে রাখা। আমি একটা কথা বলতে চাই একটু পিছনে গিয়ে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ব্যাপারটা, যেটা সত্যি ভাবায়। কারণ আপনারাও বোধহয় আমার মতো বাজার টাজার করে অভ্যাস আছে। আমি তো সারা জীবন সেই সচিব বচিব যখন ছিলাম বাজার করেছি। বাজারে গেলে পরে সত্যি কষ্ট লাগে যে আচ্ছা আমি তো পারতেছি, আল্লাহ পারছে, আল্লাহ আমাকে সামনে। হোয়াট অ্যাবাউট দোজ পিপল যারা জীবনে কোনোদিন এগুলো টাচও করতে পারবে না, তাদের অবস্থা কি? সেখানে আপনি কোনো দিচ্ছেন না, গুরুত্বই দিচ্ছেন না বলতে গেলে। কোনো রকমের কোনো এফার্ট সরকারের পক্ষ থেকে তেমন দেখা যায়নি। আমরা সিন্ডিকেটে একটা কথাবার্তা আমি যখন চাকরিতে ছিলাম তখনও শুনি নাই, কিন্তু ইদানিংকালে গত কয়েক বছর যাবৎ সিন্ডিকেট শব্দটা খুব পপুলার হয়ে গেছে খুব। আরে বাবা, তো সিন্ডিকেট কি ফেরেশতাদের সিন্ডিকেট এটা, না শয়তানের সিন্ডিকেট? এটা তো মানুষেরই সিন্ডিকেট। চিহ্নিত করো, ধরো দুই একটাকে। আমি এই কথাটা সমানে বলি যে দুর্নীতি দমন কমিশন বলুন আর সরকারের প্রশাসন যন্ত্র বলুন, যদি আপনাদের সাফল্য যদি কোনো ব্যাপারে দেখাতে হয় তাহলে পরে দৃষ্টান্ত স্থাপন করুন। আপনি সিন্ডিকেটের দুই একটা রাঘব বোয়ালকে ধরুন না কেন, ধরে লটকান, তাহলে পরে মানুষের বলেন না কাজের কাজ একটা করেছে। আচ্ছা, আর এই সরকারকে আমি অনুরোধ করব, অন্তর্বর্তী সরকারকে, আপনারা যদি সত্যি ইতিমধ্যেই আপনারা ভবিষ্যতের ইতিহাসে বা বাঙালি জাতির ইতিহাসে আপনারা স্থান করে নিয়েছেন, মানলাম স্থান করে নিয়েছেন, আর কিছুর জন্য না হোক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এখানে বসিয়ে তার মতো মানুষকে এনেছেন। কিন্তু খালি বসালে তো হবে না, কিছু কাজ তো দেখাতে হবে। সেই কাজটা হচ্ছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যথাশীঘ্র সম্ভব জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। জনগণের কথাটা আমি ব্যবহার করছি, এটা আমারও না, আপনারও না, কারো না, ইউনূস সাহেবেরও না। ক্ষমতাটা হচ্ছে জনগণের। অন্তত আমাদের সংবিধানের যদি আমরা সঠিক পাঠ করি, সঠিক ব্যাখ্যা করি, তাহলে তাই সেটা যদি হয় তাহলে সুন্দর একটা নির্বাচন দিয়ে জাতির ইতিহাসে আপনারা স্থান করে নিন। আপনাদেরকে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্মরণীয় হয়ে থাকবেন আপনারা। জি, মাহমুদুর রহমান মান্না, এই যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দেয়া, সেই জায়গায় সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করার শঙ্কা এবং 17 বছর বয়সীদের দুটো এক্সিস্ট করে। কেন ওই যে রুবিন ফারাক সাহেব বলছিলেন না যে কোনো জিনিসটা তারা স্পেল আউট করেনি, সংস্কার তো লাগবে, এটা কেউ ডিনাই করছে না। মানে বিএনপি মাঝে মাঝে একটু কথাবার্তা বলবার সময় আনগার্ডেড থাকে, 3 মাসের মধ্যে দিয়ে দেন, 3 মাসের মধ্যে আপনি ভোট দেয়, পাগল হয়ে গেলেন নাকি ভাইয়া, এখন কেন ভোট চান? কিন্তু তারা আবার সেটা একটা সেলসে আসছে। লাস্ট ওয়ার্ড কী বলেছে? রিজনেবল টাইপের, যৌক্তিক সময়ের মধ্যে আপনি ভোট দেন। এই যৌক্তিক সময়টা কত, এই কথা বিএনপিকে কেন জিজ্ঞেস করবেন, এই কথা আমাকে কেন জিজ্ঞেস করবেন? কাজটা করছেন আপনি। ভোট করবার জন্য যেরকম করে রুবিন ফারহানা বলো, তার সাথে আরেকটা এই বিষয় যুক্ত করি, তা হচ্ছে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, প্রধানত 3টা। খেয়াল করেন, ইলেকশন কমিশন মানে 5 জন কমিশনার না, একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত যাতে ঠিকমতো করতে পারে। ইটস এ হিউজ টাস্ক। এই 3টা কন্ডিশন ফুলফিল করতে আপনার কতদিন লাগবে সেটা বলেন। আমাকে যদি বলেন ভাই আপনি একটা বলেন তো আমি কেমনে জানি যে আপনি এবি চৌধুরীকে আইজি বানালে ভালো না, নাকি নিজামুদ্দিন মোহাম্মদ সেলিমকে বানালে ভালো? আমি তো চিনি না, আপনি চেনে নেন, ইউ হ্যাভ দি অথরিটি। আপনি পুরো সার্ভিস রেকর্ড দেখেন, দেখবার পরে কাদের দিয়ে পুরা অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যান্ড সিভিল আপনি ঠিক করতে পারেন সেটা বলবেন, সে অনুযায়ী আপনি বলবেন, আপনি টাইম বলবেন যে আমি এতদিনের মধ্যে এই কাজটা করতে পারবো। একইভাবে যে ভোটার লিস্ট আজকে কথা হয়েছে, ভোটার লিস্ট সম্পর্কে অবশ্য উনি তার জাতীয় উদ্যানের ভাষণে বলেছিলেন যে 6 থেকে 9 মাস লাগবে। ওনার উচিত হবে কোনো ক্রমে যেন 6 থেকে 9 মাসের বেশি না যায়। ওটা 6 থেকে 9 মাস সাইমালটেনিয়াসলির মধ্যে সংস্কারের কাজ চললো। আমি বুঝতে পারি না, একটা জায়গায় তারা খুব বিপদে পড়তে পারে যখন সবার সাথে কথা বলবে এবং এক একজন এক একটা বলবে, এক একজন বোমবাস্টিক বক্তৃতা করবে, ওগুলো সামলাবে কেমনে? কিন্তু ওইটা করে এই কাজ সমাধান করতে জানুয়ারির মধ্যে যদি তারা রিপোর্ট দিয়ে দিতে পারে, ফেব্রুয়ারি মার্চ 2 মাসে বেশি লাগবে কেন?
আমি কিন্তু এত বেশি সময় লাগার কোনো কারণ দেখি না। তারপরেও আমি গভর্নমেন্টের উপরে চাপ প্রয়োগ করার কথা বলছি না, আমি অ্যাগ্রি করছি, কারণ আমি ফিল করি যদি গভর্নমেন্টটা থাকতো আওয়ামী লীগের তাহলে 4 বছর আমি তো 2 বছরের মধ্যে করতে পারছি, আমি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এই 2 বছরও যদি অস্পষ্ট করে এবং এই ধানাই পানাই করে তাহলে জাতির সামনে বিরাট একটা বিপদ আছে। অতএব আমি মনে করি যে গভর্নমেন্টের এখন টপ প্রায়োরিটি হলো ইলেকশন। এরকম বললে কেউ যদি আমাকে বলে আপনার ইলেকশনে খুব খায়েশ, আরে ভাই আমাকে এই কথা বলে তো লাভ নেই, আমি তো বিএনপি না, আমি কালকে ক্ষমতায় যাচ্ছি না। লজিক ইজ লজিক। সেই কথা বলছি আপনাকে যে আপনি বেশি দিন থাকলে জিনিসের দাম বাড়বে, তারপর পার্লামেন্ট কী বলে সচিবালয়ের মধ্যে মিছিল হবে, তারপর সচিবালয়ে আগুন লাগবে, সেটাতে একটা রিপোর্ট দেবেন, কেউ বিশ্বাস করবে না। কোনো লোক কথা বলে নাই বটে, কিন্তু এই কোনায় একটা সার্কিট একটা আগুন লাগছে ওইখানে একই সাথে লেগে গেল, কিসের সার্কিট ব্রেকার বা বিশ্বাসযোগ্য কিনা আসলে দিন শেষে যে তদন্ত। আমি কনফিউজ, মানে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে এই গভর্নমেন্ট পিপুলকে ব্লক দিচ্ছে এইভাবে, ভাবতে কষ্ট হচ্ছে আমার। কিন্তু তারপরে আমি মানুষের সেন্টিমেন্ট দেখছি, তারা বলে ভাই আমরা এত কিছু পড়লাম, এইটা কি দেখি। আমি খুবই কষণ দিই এই গভর্নমেন্টকে, এই ধরনের ব্যবহার এখন করার চিন্তাই করবেন না। একদম সত্য যদি বলতে না পারেন চেপে যান, কিন্তু মিথ্যা দিয়ে সত্য ঢাকার চেষ্টা করলে এই যে বিশ্বাসটা নষ্ট হবে, যে বিশ্বাসের ভিত্তি এত রক্তের মধ্যে দিয়ে গড়ে উঠলো, টোটালটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। হাউ কুড দে ডু দিস? এগুলো থেকে তখন ভয় লাগে আমার। তখন আমার কিন্তু অনেস্টলি বলি এরা খুব মত্তবাজ, ধান্দা করছে, কেমন ক্ষমতায় থাকবে। ধান্দাবাজারা তো চালাক হয়, এদের তো আমি চালাকও দেখছি না। কিভাবে আমি বলবো বলেন? তারা যদি এই বিষয়গুলো ঠিক মতো সামাল দিয়ে যেতে পারতো তখন ভাবতাম যে ইন্টেলিজেন্ট পিপল ক্যান বি ডেঞ্জারাস, বাট ফুলস কীভাবে ডেঞ্জারাস হতে পারে না বুঝে আগুন লাগাই দিচ্ছে। 17 বছর বয়সীদের ভোটার বিষয়টি একটু ছোট্ট করে। এইটা আমি অত বড় কিছু মনে করি না, এটা ক্ষমতা প্রলম্বিত বা এই মনে করি না। তবে এটা আর একটা অযথা প্রবলেম তৈরি করা হচ্ছে। কেন? ডক্টর ইউনূসের এক ধরনের কী বলবো ড্রিমার টাইপের, খুব আবেগের উপরে ইয়াংরাই দেশ চালাবে। তা আপনি আছেন কেন? তার ক্যাবিনেটের সব এই 3টা ছাত্রদের বাদ দিয়ে যদি দেন অ্যাভারেজ বয়স তো 70-এর কাছাকাছি, বলে ইয়াংরাই দেশ চালাবে। তার বাবা 17 বছর করতে চাই। 17 বছর করার মধ্যে ইয়াংদের দেশ চালানোর কোনো ব্যাপার আছে কি? নাই। এই জন্য এটাই উনি হয়তো একটা আবেগের উপর বলেছেন। আমি সিরিয়াসলি নিতেই চাই না, আমি এটা হিসাবও করতে চাই না। যা আছে তাই ভাই, আর ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, কি কেন করবে? 18 আছে, 18 থাকে। এটাকে ধরে আপনি ভোট লিস্টটা পারফেক্ট করেন যাতে সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। সবচেয়ে বড় কথা হলো ডক্টর ইউনূস বা তার সরকারকে বুঝতে হবে এমন একটা ইলেকশন করতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, অ্যান্ড এ কোয়ালিটি ইলেকশন। বাংলাদেশের চেহারা এটাই বলতে দিতে পারে। হয়তো 1.5 বছরের মধ্যে পারবে না, কিন্তু এর ফলে মানুষের যে কনফিডেন্স আসবে যে আমরা পারি, অন্তত গণতন্ত্রের সিঁড়িতে পাতও দিতে পারলাম, যেতে পারবো। কিন্তু এইটা যদি ডিস্টার্ব হয়, মানুষের বিশ্বাসের মধ্যে এরকম চির ধরে যায় যে একটা জিনিস বিশ্বাস করে গিয়েছিলাম সেটাও ধ্বংস, এছাড়া কিচ্ছু হবে না দেশে। এই জায়গায় কোনোভাবেই যাওয়া যাবে না। এগুলোই হলো পলিটিক্স, যেই পলিটিক্সটা তারা বোঝে না। তারা খালি মনে করে এই ডেটা কী আছে বলো তো, হ্যাঁ দেখা যায় আমাদের ফিগার তো বলছে আমরা এগিয়ে যাচ্ছি। এইটা দিয়ে পলিটিক্স হয় না। মানুষের কতগুলো কথার উপরে ভিত্তি করে কাজ করতে পারেন। আপনি টোটাল জিনিসটা অ্যাসেস করে বলবেন যে আমি কি এগোচ্ছি নাকি পেছাচ্ছি। সেরকম যদি বলেন পুরা দেশ কনফিউজ, ভাই হচ্ছেটা কি? ওই লন্ডন থেকে ফোন করে, আমেরিকা থেকে ফোন করে, আপনার গ্রামের বাড়ি ভুরুঙ্গামারি থেকে ফোন করবে, ভাই কী হচ্ছে কি আমরা ঢাকার খবর জানি না। দিস ইজ ভেরি ব্যাড। জি, একেবারে অনুষ্ঠানের শেষে 4 জনের কাছ থেকে একটি বিষয় মন্তব্য অনুষ্ঠান শেষ করবো। রুমিন ফারহানা, এই যে রেস্টুরেন্টে খাবার বিল সহ আজকের এই খবর 43টি পণ্যের উপর ট্যাক্স ব্যাট বাড়ানো, যদিও অর্থ উপদেষ্টা বলছেন এটি সাধারণ মানুষের উপর কোনো প্রভাব ফেলবে না। এর আলোকে যে প্রশ্নটা রাখতে চাই, এই নতুন বছরের রাজনীতি এবং অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, ছোট্ট করে শুনে। বাংলাদেশে কর জিডিপির অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। বাংলাদেশে যেটুকু কর আদায় হয় তার 70% পরোক্ষ কর। এই যে ট্যাক্স ভ্যাটের কথা যেটা আপনি বলে, ভ্যাট এবং আইএ যেটা বললেন, এই ভ্যাটটা সালমান এফ রহমান একটা প্রোডাক্ট কিনলে যত টাকা দেয়, আমি মধ্যবিত্ত, আমিও তত টাকা দিই। আমার বাসায় যিনি আমাকে সাহায্যকারী আছেন তিনিও তত টাকা দেন। এটার নাম কি ইনসাফ? এটার নাম তো ইনসাফ না। যখন আপনি এই যে এই ভ্যাট বা পরোক্ষ কর বাড়াবেন, তখন এটা সবচেয়ে বেশি এফেক্ট করে সাধারণ মানুষকে। আপনি বরং ট্যাক্সের আওতা বাড়ানো, প্রত্যক্ষ কর যেটা সেটার আওতা বাড়ানোর চেষ্টা করেন। আপনি ওয়েলথ ট্যাক্সকে শক্তিশালী করেন, ওয়েলথ ট্যাক্সের স্ল্যাবগুলো তৈরি করেন, আপনি সেগুলোতে মনোযোগ দেন। বাংলাদেশে কর দেওয়ার মতো মানুষ বহু আছে। এই ঢাকা শহরে যতগুলো বাড়ি আপনি দেখেন, প্রত্যেকটা বাড়ির মানে দাম, অ্যাপার্টমেন্টের দামই কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, আপনি তাদেরকে নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে, চ্যালেঞ্জ হচ্ছে
এই বিভেদের রাজনীতি থেকে ঐক্যমতের রাজনীতিতে আনা, 2 হচ্ছে নির্বাচনটি কেমন হবে, বিকজ এই নির্বাচন যদি তারিখও ঠিক হয়, সময়ও ঠিক হয়, অনেক প্রশ্ন আছে। আওয়ামী লীগ কি আসবে না আসবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কতটুকু গ্রহণযোগ্য হবে, আওয়ামী লীগ আসতে গ্রাউন্ড রিয়ালিটি কি হবে, কারণ যেই দল কিছুদিন আগে গুলি করে মানুষ মেরেছে সেই দলের প্রতিনিধি যখন আসবে ভোটের মাঠের অবস্থা কি হবে। সো অনেক চ্যালেঞ্জ আছে। জি, মুজাহিদ ইসলাম সেলিম, এক বাক্যে নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামগ্রিকভাবে একটা চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের জাতি বীরের জাতি, আমরা বিজয় অর্জন করি, বিজয় ধরে রাখতে পারি না। আমি আর প্রত্যাশা করব গণ অভ্যুত্থানের বিজয়কে সংগত করতে হবে, যাতে করে নাকি প্রতি স্বৈরাচার আবার ফেরত না আসে। কিন্তু সেটা করতে হলে পরে আমাদের কতগুলো কথা মনে হয়, জাস্ট 2-3টা শব্দ খালি আমি জানব। ডিপলিটিক্যালাইজেশন করা চলবে না। 2 নম্বর, যৌক্তিক সময়টা কি সেইটা ডিফাইন করতে হবে। সংস্কার করার দায়িত্বটা জনগণের উপরে নির্ভর করে করতে হবে। খালি ইলেকশনের প্রয়োজনে যেটুক সংস্কার সেইটুক করা। আর একেবারেই শেষ কথাটা যেটা বললেন সেলিম, যে সংস্কারটা করুন, নিশ্চয়ই সংস্কার অনেক দরকার আছে। কিসের জন্যে? লক্ষ্যটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার সুন্দরভাবে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিব। এটার জন্য যেটুকু সংস্কার করুন, করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকারের কাছে। নির্বাচিত সরকারের আরেক নাম হচ্ছে জনগণ। সর্বগ্রহণযোগ্য নির্বাচন এবং এটি কোয়ালিটি নির্বাচন এখনকার চ্যালেঞ্জ। জি, আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।